ওহির মাথা আভির বুকের সাথে লেপ্টে আছে। আভি আশেপাশে আড়ি চোখে তাকায়, পরিস্থিতি বুঝার চেষ্টা করে ও। কিন্তু তেমন কোনো মানুষজন না থাকায় ওদের উপর দৃষ্টি পড়ার ভয়টা কেটে গেল আভির। স্বস্তির নিঃশ্বাস ফেলল ও, কিন্তু এখনো সমস্যা কাটেনি, বরং ওর বুকের সাথে লেগে আছে। আভি দু হাত দিয়ে হালকা করে ধরে রেখেছে ওহিকে। কিন্তু আভি এমনভাবে ওকে ধরেছে যে তোর হাতের বাঁধন শিথিল হলেই ওহি সোজা মাটিতে পড়বে। ওহি এক চোখ খুলে তাকায়, তারপর দৃষ্টি দেয় আভির পকেটের দিকে। বাইকের চাবির কিছুটা অংশ বেরিয়ে আছে পকেট থেকে। আলতো করে খুব সাবধানতার সাথে আভির পকেটে আঙুল ঢুকিয়ে চাবিটা বের করে নিল ওহি, তারপর শক্ত থাবায় মুঠো করে নিল চাবিটা। এর মধ্যেই হঠাৎ আভির বুকে দু হাত দিয়ে ধাক্কা মেরে ওকে সরিয়ে 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে পালায় ওহি। হঠাৎ ধাক্কা লাগায় আভি নিজেকে সামলাতে না পেরে পেছনে এলে যায়। পড়তে পড়তেও পড়ল না ও, বরং 4 কদম পিছিয়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে গেল। পুরো ঘটনা যেন আভির মাথার উপর দিয়ে গেল। ওহি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে পালিয়েছে কথাটা মাথায় ঢুকতে কয়েক সেকেন্ড সময় লেগে যায় ওর। তৎক্ষণাৎ নিজের সেন্সে ফিরে সামনে তাকায় ওঠ। ওহি দৌড়ে নিজের গাড়িতে উঠেছে। আভিও কম যায় কিসে? ও ওহির পেছনে দৌড় না দিয়ে পেছনে নিজের বাইকের কাছে যায়। বাইকে উঠে পকেট থেকে চাবি বের করার জন্য পকেটে হাত দিতেই হোঁচকায় ও। চাবি নেই। বেকুবের মতো প্যান্টের পকেট, জ্যাকেটের পকেট হাতড়েও খুঁজে পেল না আভি ওর চাবি। গাড়ি স্টার্ট হওয়ার শব্দ কানে আসতেই আভি কনফিউজড মুখ নিয়ে সামনে তাকায়। ওর বাইকের চাবি দেখতে পারছে ও, সেটাও ওহির হাতে। ওহি গাড়ির গ্লাস খুলে ওখান দিয়ে এক হাত বের করে আছে আর ওর আঙ্গুলে ঝুলছে আভির বাইকের চাবি। আভি পুরোই এটুকু মেয়ে ওর মতো একজন সিবিআই অফিসারের নাকের নিচে থেকে ওরই বাইকের চাবি নিয়ে পালিয়েছে। বিষয়টা যতটুকু অবাকীয় ততটুকুই লজ্জাজনক। নীলের বলা সে কথাটা এখন স্পষ্ট আভির কানে বাজতে শুরু করেছে। তুমি কি পরীক্ষা দিয়ে সিবিআই অফিসার হয়েছ নাকি ঘুষ দিয়ে? সত্যিই আভির এখন নিজের উপর সন্দেহ হচ্ছে। ও কি আদৌ কোনো পরীক্ষা দিয়েছিল? ওহি কিছুক্ষণ চাবিটা আঙ্গুলে ঝুলিয়ে রেখে নিচে ফেলে দেয় আর দ্রুত গাড়ি স্টার্ট করে চলে যায়। পেছনে বেকুব বনে দাঁড়িয়ে রইল আভি রায়জাদা নামক এক অসহায় প্রাণী। ওহি যাওয়ার পর প্রায় 15 মিনিটের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল আভি, কিন্তু এর পরপরই মাথাটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে নিজেকে সামলায় ও। দ্রুত গিয়ে চাবিটা তোলে আভি, তারপর একদম বরাবর তাকিয়ে বলতে শুরু করে, পরীক্ষা তো আমি দিয়েছিলাম আর ঘুষ ছাড়াই অফিসার হয়েছি। হয়তো নীলকে এটার প্রমাণ দেওয়ার সময় চলে এসেছে। মিস ওহি, তুমি ভেবেছ আমাকে, আভি রায়জাদাকে বোকা বানানো এতই সহজ? ওয়েল, আজ আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই তোমার এই ট্রিক কাজ করে গেছে, কিন্তু এরপর থেকে এমনটা হবে না। আজকের দিন তোমার ছিল, কিন্তু আগামী প্রতিটা দিন আমার হবে। আমার নামও আভি রায়জাদা। কথাগুলো নিজে নিজেই বলে নিজেকে যেন সান্ত্বনা দেয় আভি। এরপরেই চাবিটা আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে নিজের বাইকের দিকে এগোতে এগোতে বলতে শুরু করে ও। মাউন্ট এভারেস্ট সমুদ্র হতে 29,029 ফুট উঁচু। মিস ওহি, তুমি যতই পালাও, এই আভি ছাড়বে না তোমার পিছু। লাইনটুকু বলেই থমকে যায় আভি। মুখে একটা অবিশ্বাস্যকর ভাব এনে বলে ও, ওয়াও আভি, কি সুন্দর কবিতা বানিয়ে ফেললি, তুই তো পুরোই কবি হয়ে গেলি। সো প্রাউড অফ ইউ। কিপ গোয়িং ডুড। এমন ছোট খাটো কবিতা বানাতে বানাতে তুই একদিন বড় কবি হয়ে যাবি। কবি আভি রায়জাদা নিজেই নিজের কবিতায় গর্বিত হয়ে নিজের তারিফ করতে শুরু করে ও। সরি ফর দ্য ব্যাড কবিতা আভি। এইদিকে রৌশন কেবিনের বাইরে ডাক্তারের সাথে কথা বলছে আর শুভা বেডে পা ঝুলিয়ে বসে দরজার গ্লাস দিয়ে রৌশনকে দেখছে।
শুভা সেন্সে ফেরার পরপরই রৌশনকে নিজের পাশে দেখেছে। প্রায় আধা ঘন্টা হবে জ্ঞান ফিরেছে ওর। আর এই আধা ঘন্টায় 100টার মতো প্রশ্ন করে ফেলেছে ও রৌশনকে। ও এখানে কিভাবে আসলো, ওকে কে বাঁচালো, রৌশন ওকে কোথায় পেল, ব্লা। কিন্তু শুভার এতগুলো প্রশ্নের একটারও উত্তর দেওয়া দরকার মনে করেনি রৌশন। ও তো একটা শব্দও উচ্চারণ করেনি এখন অবধি। শুধু চুপচাপ বসে শুভার প্রশ্ন শুনছিল। এমনি নার্স যখন ঔষধ খাওয়াতে এসেছিল শুভাকে আর শুভা বাহানা দিচ্ছিল খেতে চাইছিল না, চোখ পাকিয়ে ওকে ভয় দেখায় আর ইশারা করে রৌশন চুপচাপ খাওয়ার জন্য। শুভাও কি করবে, চুপচাপ খেয়ে নিয়েছে। রৌশনের এমন রাগী ভয়ঙ্কর দৃষ্টি সহ্য করার মতো সাহস নেই ওর মধ্যে। রৌশন এখন বাইরে ডাক্তারের সাথে কথা বলছে শুভাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে। কথা বলা শেষ করেই রুমে চলে আসে রৌশন। এসেই দেখে শুভা পা ঝুলিয়ে বসে আছে। বাড়ি যাওয়ার জন্য পুরোই প্রস্তুত। রৌশন টেবিলের সামনে গিয়ে নিজের ফোন নিয়ে পকেটে রেখে দেয়। তারপর শুভার দিকে তাকিয়ে বলে, ও চলো শুভা। এতক্ষণে এই একটা কথা বলল রৌশন, সেটাও চলো শুভা। মানা যায় এটা? কোথায় রোমান্টিক মুভির মতো হাত বাড়িয়ে দিবে, কোলে তুলে নিয়ে যাবে। কিন্তু কিছুই না, শুধু চলো শুভা। একজন অসুস্থ মানুষের সাথেও এমন রুড ব্যবহার করে কেউ? অবশ্য এমন পরিস্থিতিতেও এমন কথা রৌশনই বলতে পারে। একদম হার্টলেস। শুভা মুখটা বাংলার 5 বানিয়ে ফেলল সেকেন্ডেই। একত বেচারি কিডন্যাপ হয়েছিল, কতবড় বিপদ থেকে বেরিয়েছে, তার উপর এত তেতো তেতো ঔষধ আর ভয়ঙ্কর ইঞ্জেকশন নেওয়ার পর কতটা ফুরবল হয়ে গেছে। এমন সিচুয়েশনে রৌশন ওকে হাঁটিয়ে নিয়ে যেতে চায়? একদমই নয়, শুভা মানবে না। ও তো কোলে চড়ে যাবে, তাও রৌশনের। একদম ফিল্মি ভাবে। শুভা আর চোখে রৌশনের দিকে তাকায়, তারপর বেড থেকে নামার জন্য পা ফ্লোরে নামাতেই পড়ে যাওয়ার ভান করে। সাথে সাথে রৌশন ওকে ধরে ফেলল। সাবধানে শুভা, চিন্তিত হয়ে বলল রৌশন। শুভা মুখটা মাসুম করে নরম গলায় বলতে শুরু করে, কেমন যেন ফুরবল লাগছে রৌশন, হাঁটতে পারছি না। শুভার কথা শুনে একটা বড় নিঃশ্বাস ফেলল রৌশন। আগে বললেই তো হতো। ঠিক আছে, তোমাকে হাঁটতে হবে না। রৌশনের কথাটা শুনেই মুচকি হাসে শুভা। ওর প্ল্যান কাজ করেছে। এখন নিশ্চয়ই রৌশন ওকে কোলে তুলে নিবে। কিন্তু পরক্ষণেই শুভার হাসি আর প্ল্যান দুটোতেই পানি ঢেলে দিল রৌশন ওকে হুইলচেয়ারে বসিয়ে। শুভা পুরোই হতভম্ব, কি ভেবেছিল আর কি হল। এই দিনটাই দেখার বাকি ছিল ওর। হুইলচেয়ার সিরিয়াসলি কি লাভ এত জিম টিম করে বডি বানিয়ে যদি একটা মেয়েকে কোলেই না নেয়। পুরো হসপিটাল শুভাকে হুইলচেয়ারে বসিয়ে ঘুরিয়েছে রৌশন। তারপর হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে বের হয় ওরা। শুভা পুরোই চুপ হয়ে আছে। বলতে গেলে রেগে আছে ও। রৌশনও তেমন কোনো কথা বলেনি পুরো পথ জুড়ে। এক কথায় নীরবতার মাঝেই কেটে গেছে পুরো পথ। হঠাৎ শুভা খেয়াল করে রৌশনের গাড়ি অন্য রাস্তায় যাচ্ছে। কিছু সময় পার হতেই ওদের গাড়ি একটা গেইটের সামনে চলে আসে। গেইটে বড় বড় অক্ষরে আর লিখা আর কর্নারের বোর্ডে রায়জাদা ভিলা লিখা। শুভার বুঝতে অসুবিধা হল না যে এটা রৌশনের বাড়ি। অবাক করা হোক বা হাস্যকর বিষয়, কিন্তু এটাই সত্য যে এত বছরেও শুভা কখনো রৌশনের বাড়ির মুখ দেখেনি। এমনকি ও জানতেও পারেনি যে রৌশনের বাসা কোথায়। গেইট খুলতেই ওর গাড়ি ভিতরে ঢুকে পড়ে। শুভা তবুও চুপ করে থাকে। কোনো প্রশ্ন বা কথা বলল না ও। রৌশন ওকে নিয়ে যাচ্ছে আর ও চুপচাপ যাচ্ছে, এমন একটা পরিস্থিতি এটা। এইদিকে তুই যেই গেইমের ছোটখাটো প্লেয়ার, সেই গেইমের মাস্টারমাইন্ড রৌশন রায়জাদা। তোর ভালোর জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি, ডোন্ট ক্রস ইউর লিমিট।
কারণ আমি যদি নিজের লিমিট ক্রস করি তোর লাশের টুকরোও গুনে শেষ করতে পারবে না তোর লোকেরা। অ্যাডভাইজ মেনে চলবি তাহলে বেশি দিন বাঁচার সুযোগ পাবি, আদারওয়াইজ ইউ নো রৌশন কি করতে পারে। চিরকুটটা পরে রেগে সেটাকে মুড়িয়ে ছুঁড়ে ফেলল শান। রাগে মুখ পুরো লাল হয়ে গেছে ওর। ওর লোকেরা সামনেই বসে ওর। শান বসা থেকে উঠে দাঁড়ায়, একটা পা কাঠের ও। সেই কাঠের পা দিয়েই খুঁড়োতে খুঁড়োতে হেঁটে সামনে এগোয় ও। প্রতিটা কদমে খটখট শব্দ শোনা যাচ্ছে। শান যেতে যেতে পেছনে বসে থাকা লোকদের উদ্দেশ্যে বলতে শুরু করে, রৌশন যদিও আমার একটা প্ল্যান নষ্ট করে দিয়েছে কিন্তু আমার দ্বিতীয় প্ল্যান ওর টেরও পাবে না। এবার আর কোনো হুমকি দেওয়া হবে না, সোজা অ্যাকশন হবে। কালকে ওই পিচ্চিটার জন্মদিন, ওর জন্য গিফট তৈরি করো। কথাগুলো বলেই অদ্ভুত একটা হাসি দিয়ে খুঁড়োতে খুঁড়োতে চলে গেল শান। গাড়ি এসে থামে বাড়ির ঠিক সামনে। শুভার দৃষ্টি এখনো বাইরের দিকে। ও খুব মনোযোগ সহ চারপাশ চোখ বুলিয়ে দেখছে। গেইটের সামনে 4 থেকে 5 জন গার্ড পাহারা দিচ্ছে আর বাড়ির দরজার বাইরেও 2 জন গার্ড। শুভা একটু খেয়াল করে দেখতেই চারপাশে কয়েকটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। বাড়িটা যেমন সুন্দর তেমনি এর সেফটি ব্যবস্থা। একটা পাখিও যদি এখানে এসে বসে সেটাও কারো দৃষ্টির আড়াল হবে না। এতটা নিরাপত্তা ব্যবস্থা দেখেও তেমন একটা অবাক হল না শুভা, কারণ এই ব্যাপারগুলো আহামরি কিছু না রৌশন রায়জাদার জন্য। শুভার ধ্যান ভাঙ্গে দরজা খোলার শব্দে। রৌশন ওর পাশের দরজা খুলে ওর দিকেই তাকিয়ে আছে। শুভা রৌশনের দৃষ্টি উপেক্ষা করে রৌশনের আশেপাশে তাকালো, হুইলচেয়ার আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু হুইলচেয়ার তো আশেপাশে কোথাও দেখতে পেল না শুভা। শুভা এবার রৌশনের দিকে তাকালো, চোখ দুটো কুঁচকে কপালে ভাঁজ টেনে বলল, ও আপনি কি ভুলে গেছেন যে আমার পায়ে ব্যথা? হুইলচেয়ার ছাড়া যাব কিভাবে? মুখটা ভার করে কথাগুলো বলল শুভা। ওর কথার প্রত্যুত্তরে রৌশন কিছু বলল না, কোনো ধরনের রিয়েকশনও দিল না, বরং হুট করে শুভার হাত টেনে কাছে এনে ওকে কোলে তুলে নিল। রৌশনের এমন হঠাৎ আক্রমণে হোঁচকিয়ে যায় শুভা। চোখ দুটো বিস্ময়ে ভরে যায় ওর। অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শুভা রৌশনের দিকে। কিন্তু রৌশনের এতে কোনো ভ্রুক্ষেপ নেই, ও শুভাকে কোলে তুলে সোজা বাড়ির ভিতরে হাঁটা ধরে। রৌশন যেতেই একজন গার্ড দৌড়ে এসে গাড়ির দরজা বন্ধ করল, তারপর আবার আগের ন্যায় নিজের পজিশনে গিয়ে দাঁড়িয়ে গেল। রৌশন শুভাকে নিয়ে বাড়িতে ঢুকছে। কিন্তু এভাবে রৌশনের কোলে চড়ে শুভারই নাজেহাল অবস্থা হচ্ছে। ও আফসোস করছে, প্রচণ্ড আফসোস, কেন যে রৌশনের কোলে উঠার ইচ্ছে প্রকাশ করল। এখন ওর উপর দিয়েই ঝড় যাচ্ছে। হার্টবিট বেড়ে ভয়ঙ্কর গতি ধারণ করেছে। রৌশনের উন্মুক্ত বুকে বারবার মাথা লাগছে ওর। অনিচ্ছা সত্ত্বেও চোখ দুটো রৌশনের বুকের উপরই যাচ্ছে শুভার। বরাবরই রৌশন নিজের শার্টের উপরের 2টা বাটন সবসময় খুলে রাখে, যার ফলে ওর বুকের কিছুটা অংশ উন্মুক্ত থাকে। অবশ্য দূরত্ব থেকে এভাবে রৌশনকে দেখতে আকর্ষণীয় লাগলেও এতটা কাছ থেকে দেখাটা যেন নিজের জন্যই এক প্রকার শাস্তি। রৌশনের বুকের সাথে মাথা লাগতেই গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে শুভার। শরীর কাঁপছে, নিঃশ্বাস ঘন হচ্ছে। এদিক সেদিকে তাকিয়ে চোখ দুটোকে ব্যস্ত রাখার চেষ্টা চালাচ্ছে শুভা। অন্যদিকে নীল বেডে বসে ড্রয়িং করছিল, এর মধ্যেই গাড়ির শব্দ কানে আসতেই বুঝে যায় ও যে রৌশন ফিরে এসেছে। নীল সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় ফেলেই দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে। সিঁড়ি অবধি এসেই ও দেখতে পায় রৌশন শুভাকে কোলে তুলে পাশের রুমের দিকে যাচ্ছে। নীল 1 মিনিটও সময় নষ্ট করল না, দৌড়ে ওর পিছু চলে গেল। এই দিকে রৌশন শুভাকে রুমে এনে বেডে বসিয়ে দেয়। শুভা এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। বেডে বসাতেই ও নড়েচড়ে ঠিক হয়ে বসল। এমন সময় নীল দৌড়ে দরজাট পর্যন্ত এসে দাঁড়িয়ে যায়।
মাথা বাঁকিয়ে ও ভিতরের পরিস্থিতি দেখার চেষ্টা করে। এতক্ষণে ও শুভার চেহারা দেখতে পায়। শুভাকে দেখে ঠোঁটে বড় একটা হাসি টেনে ভিতরে ঢুকে পড়ে ও, শুভা, তুমি এসেছ? জোরে চেঁচিয়ে কথাগুলো বলতে বলতে বেডে লাফিয়ে উঠল নীল। শুভার পাশে গিয়েই বসে ওকে জড়িয়ে ধরল ও। আই মিস ইউ শুভা। শুভার গলা জড়িয়ে ধরে গোমরা মুখ করে বলল নীল। আমিও তোমাকে অনেক মিস করেছি নীলু। শুভা নীলের গাল টিপে হেসে বলল। নীল সাথে সাথে নিজের গাল ঘষল, তারপর নাক কুঁচকে বলল, ডোন্ট কল মি দ্যাট। কেমন মেয়ে মেয়ে লাগে। আমার নাম নীল, নীলু টিলু না ওকে। এইদিকে রৌশন ওদের দুজনকে দেখছে। কপালে হালকা ভাঁজ নিয়ে কিছুটা ভারী গলায় বলতে শুরু করে ও, নীল। ইস। রৌশনের ডাকের প্রত্যুত্তরে ওর দিকে তাকালো নীল। রৌশন দুহাত বুকে ভাঁজ করে বলতে শুরু করে, তুমি শুভাকে ওর নামে ডাকছ কেন? এটা কেমন ম্যানার্স? ও তোমার বড়, সো ওর নামের পরে আপু অথবা নামের আগে মিস লাগাবে, ওকে? রৌশনের কথাগুলো যেন নীলের পছন্দ হল না। কপাল কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে বলতে শুরু করে ও, আজব, আমি কেন শুভাকে আপু ডাকব? ও কি আমার বোন? আর মিস বলবই বা কেন? ও কি আমার টিচার? তোমার ইচ্ছে হলে তুমি ওকে আপু বলো, আমি বলবো না। কথাগুলো বলেই মুখ ঘুরিয়ে নেয় নীল। অন্যদিকে নীলের কথা শুনে রৌশন পুরোই হতভম্ব, স্তব্ধ। ও নাকি শুভাকে আপু ডাকবে? এমন কিছুও কখনো শুনতে হবে কখনো ভাবেনি রৌশন। শুভা ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রৌশন একটা বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে আবারও বলে, শুভা আমার থেকে বয়সে অনেক ছোট। তাই ম্যানার্স অনুযায়ী আমি ওকে নাম ধরেই ডাকব। তাহলে শুভা তোমাকে ভাইয়া ডাকবে, প্রবলেম সলভ। কিন্তু আমি ওকে আপু বলবো না, না মানে না। তাছাড়া শুভা কি আর তোমার মতো? শেষের কথাটা নিচু স্বরে বলল নীল, তবুও শব্দগুলো স্পষ্ট রৌশনের কান অবধি পৌঁছাল। হোয়াট ডু ইউ মিট বাই আমার মতো? তুমি শুনতেই যেহেতু চাচ্ছ তাহলে শোনো, যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তোমাকে দেখে তো আমার আঙ্কেল ভাইব এসেছিল। আমি তো ভুলে তোমাকে আঙ্কেলই ডেকে ফেলেছিলাম, ভুলে গেছ? রৌশনের মুখের উপর চটপট করে কথাগুলো বলে ফেলল নীল, তারপর ভ্রু নাচিয়ে দুষ্টু হাসল। ওর এমন কথা শুনে রৌশনের চোখ কপালে। শুভা এবার শব্দ করেই হেসে দেয়। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না রৌশন। এ ছেলের সাথে ওর কি শত্রুতা ও বুঝে পায় না। কদমে কদমে ওকে কথা শোনায়ে পিচ্ছি, একটাও সুযোগ হাত ছাড়া করে না ওকে লজ্জায় ফেলার। রৌশন এবার সহ্য করল না, রাগী গলায় বলল ও, কোনো এঙ্গেল দিয়ে আমাকে আঙ্কেল মনে হয় তোমার? সব এঙ্গেল দিয়ে। রৌশনের মুখের উপর জিভ বের করে ভেঙচি কেটে কথাটা বলল নীল। তোমার বিগ বডি আর রাগী ভয়েজ মিলিয়ে একদম আঙ্কেল টাইপ মনে হয় তোমাকে। আর তুমি হয়তো তোমার এইজের কথা ভুলেই গেছ। লেট মি রিমাইন্ড ইউ মিস্টার 29। নীল আর কিছু বলবে তার আগেই রৌশন ওর পা টেনে ওকে নিজের সামনে আনার চেষ্টা করে, আর নীল ভয়ে জোরে চেঁচিয়ে বিছানা খামচে বাঁচার চেষ্টা করে। আজকে একটু বেশিই চলছে, তোমার মুখ টেপ মারতে হবে বুঝেছি। নীলের পা ধরে টানতে টানতে বলে রৌশন। আহ লিভ মি, শুভা হেল্প। আমি কিন্তু মার্শাল আর্ট জানি ব্রো। নিজের পা ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে চেঁচাচ্ছে নীল। কিন্তু রৌশন ওকে ছাড়তে নারাজ। এক পর্যায়ে যখন নীলের হাত ছুটে যায় সাথে সাথে শুভা ওর হাত ধরে ফেলে। ডোন্ট ওয়ারি নীল, আমি তোমার টিমে আছি। রৌশন শুভার দিকে অবাক চোখে তাকায়। একটু আগেই রৌশন যাকে বাঁচিয়ে আনল সেই এখন ওর বিপক্ষে চলে গেল। রৌশন নীলকে নিয়ে টানাটানি করে এক পর্যায়ে হার মেনে ওকে ছেড়ে দেয়, সাথে সাথে নীল হন্তদন্ত হয়ে শুভার পেছনে লুকিয়ে পড়ে।
তোমাকে আমি পরে দেখছি, আঙুল তুলে ধমকি স্বরে বলে রৌশন নীলকে। কিন্তু নীল ভয় পাওয়ার বদলে উল্টো শুভার পেছনে থেকে মাথা বাঁকিয়ে জিভ বের করে ওকে ভেঙচি কাটে। এইদিকে বাড়ির একজন সার্ভেন্ট এতক্ষণ রৌশন, শুভা আর নীলের উপর নজর রাখছিল। ওদের ব্যস্ত দেখে এই সুযোগে লোকটি দ্রুত উপরে নীলের রুমে চলে আসে। লোকটির হাতে মিডিয়াম সাইজের একটা বক্স। লোকটা আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করে বক্সটা রাখার জন্য সুরক্ষিত স্থান খুঁজে। অবশেষে নীলের বেডের পাশের টেবিলের ল্যাম্পের পেছনে বক্সটা রেখে দেয় সে। বক্সটা এমনভাবে রাখা হয়েছে যেন শুধু লাইট অফ করতে নিলেই বক্সটা দেখা যায়। নিজের কাজ শেষ করতেই লোকটি বের হওয়ার জন্য পা বাড়ায়, তখনই একটা ছোট খেলনা গাড়ির উপর ভুলবশত পা রেখে দেয় সে, আর অপ্রস্তুতভাবে ফ্লোরে পড়ে যায় লোকটি। পড়ে যাওয়া থেকে বাঁচতে বিছানার চাদরও খামচে ধরে সে, কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি। খুব জোরে পড়ে যাওয়ার ফলে পায়ে আঘাত পায় লোকটি, কিন্তু নিজের ব্যথা অগ্রাহ্য করে দ্রুত উঠে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে যায় সে। অন্যদিকে রৌশন রাগ দেখিয়ে শুভার রুম থেকে চলে আসে। বিড়বিড় করে ওদের বকছে আর জোরে জোরে হাঁটছে রৌশন। দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে ও। নীলের রুম ক্রস করে যাওয়ার সময় রৌশনের চোখ যায় রুমের ভেতরে। বিছানার বালিশ ফ্লোরে পড়ে আছে। ছেলেটা এত অগোছালো কেন? রৌশন মুখে বিরক্তি টেনে রুমে ঢুকে পড়ে আর ফ্লোর থেকে বালিশটা তুলে বিছানায় রেখে দেয়। বালিশটা রেখে দিয়ে চলে আসতে নিলেই ফ্লোরে কিছু একটায় রৌশনের দৃষ্টি আটকে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রৌশন। শরীরের কালো ওভারকোটটার দিকে অপলক তাকিয়ে আছে ও। কালো রঙেও যেন রক্তের ছাপগুলো ও স্পষ্ট দেখতে পারছে। যদিও কালো রঙের মধ্যে লাল রং বুঝতে পারা খুব কঠিন, কিন্তু রৌশনের বেলায় এটা সম্পূর্ণ বিপরীত। ও যেন কালোর মধ্যেই রক্তের ছাপ আরও ভালো দেখতে পায়। আয়নায় তাকিয়েই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে করে ও। অন্ধকার কক্ষ। একটা কাঠের চেয়ারে একজন লোককে বেঁধে রাখা হয়েছে। লোকটির হাত পা দড়ি দিয়ে বাঁধা, এমনকি তার মুখও কালো কাপড় দিয়ে ঢাকা। লোকটির মাথার কিছুটা উপরে লাল বাতি জ্বলছে। পুরো অন্ধকার রুমে এটাই একমাত্র আলোর উৎস। লোকটি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হঠাৎ দরজা খোলার শব্দ হয়। কয়েকজন গার্ড ভেতরে প্রবেশ করে, তাদের সাথেই প্রবেশ করে রৌশন। কালো রঙের ওভারকোট পরিহিত আর হাতে ওর সেই প্রিয় রিভলভার। একজন গার্ড লোকটির বরাবর একটা চেয়ার রাখে আর রৌশন সেখানে বসে পড়ে। হাতের রিভলভারটা আঙ্গুল দিয়ে ঘুরাতে ঘুরাতে ও ইশারা করে বেঁধে রাখা লোকটির মুখ থেকে কাপড় সরাতে। গার্ডটি সাথে সাথে সেটাই করল। লোকটির মাথা থেকে কালো কাপড়টি সরিয়ে দিল। এতক্ষণ অন্ধকারে থেকে হঠাৎ আলোর সংস্পর্শে এসে তাকাতে কষ্ট হয় লোকটির। কিন্তু না তাকিয়েও সে বুঝতে পারে যে তার সামনে এই মুহূর্তে কে বসে আছে। এর মধ্যেই অয়ন হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করল। রৌশনকে দেখে তার সামনে এসে কিছুটা ভীতু স্বরে বলতে শুরু করে, ও সরি বস, লেট হওয়ার জন্য। এরপর থেকে প্রমিস কখনো লেট অয়নের কথা শেষ হওয়ার আগেই রৌশন ওর কথা কেটে বলে উঠে, ও কতদিন ধরে আমার বাসায় কাজ করছে? অয়ন লোকটির দিকে তাকিয়ে ভয় ভয় আবার রৌশনের দিকে তাকায়। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ভয় শরীর সহ আত্মাটাও কাঁপছে। তবুও কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় ও, বস 1.5 বছর। সরি বস, আমি ওর ইনফরমেশন ভালো করে কালেক্ট করতে পারিনি। আমি। রৌশন আবারও অয়নের কথা কেটে বলে উঠল, তার মানে 1.5 বছর ধরে শানের পাঠানো গুপ্তচর আমার বাসায় ছিল? আমারই চোখের সামনে, আমারই আশেপাশে, অথচ আমার এ বিষয়ে কোনো ধারণাই নেই। ওয়াও! হাসল রৌশন, কিন্তু এই হাসি ছিল রাগের। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বললে এখন এখান থেকে এই লোকটার বদলে তার লাশ যাবে, সেটা ভালো করেই বুঝতে পারছে ও।
তাই এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমত্তার কাজ হবে। রৌশন কিছুক্ষণ চুপ থাকল, তারপর সবগুলো গার্ডকে ইশারা করল বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করার জন্য। কথা অনুযায়ী সবাই বেরিয়ে গেল। অয়ন সুযোগ বুঝে ওদের সাথে বের হতে নিলেই রৌশনের খাকারি শুনে কেঁপে উঠে, নট ইউ স্টুপিড। অয়ন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই ফ্রিজড হয়ে যায়। অসহায় অবস্থা আর কাদো কাদো চোখ নিয়ে দরজার দিকে তাকায় ও, কিন্তু এতক্ষণে দরজা বন্ধ হয়ে গেছে। এখন এই বন্ধ অন্ধকারচ্ছন্ন কক্ষে রৌশন, বেঁধে রাখা লোকটা আর ওকে ছাড়া কেউ নেই। হঠাৎ দরজায় খোলার শব্দে নিজের কল্পনা থেকে বেরিয়ে আসে রৌশন। সামনে তাকাতেই দেখতে পায় নীল এসেছে। দৌড়ে আসার ফলে হাঁপিয়ে উঠেছে বেচারা, ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলে, ও ব্রো, নিচে ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেছে, কাম ফাস্ট। আবার কি হলো? রৌশন বিরক্ত হয়ে বেরিয়ে যায় রুম থেকে। এইদিকে আভি গোমরা মুখ করে বাসায় এসেছে। ওর মাথা থেকে অহির ওভাবে ফাঁকি দিয়ে পালানোর ঘটনাটা যেন সরছেই না। মনে মনে হাজারটা কথা শুনিয়ে ফেলেছে হয়তো এতক্ষণে অহিকেও। ড্রয়িং রুমের মিডল সোফাটায় দুহাত ছড়িয়ে বসে পড়ল আভি। বড় একটা নিঃশ্বাস ফেলে পা দুটো গ্লাসের টেবিলে তুলে নিল ও। হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে আসে আভির। সাথে সাথে হুড়মুড় করে উঠে আশেপাশে তাকায় ও। এর মধ্যেই সিঁড়ির পেছনে থেকে টাইসেল বেরিয়ে আসে। টাইসেলকে দেখেই আভির চোখে বিস্ময় আর চমক ফুটে ওঠে। টাইসু, মেরি জান, মাই বেবি। আভি দৌড়ে গিয়ে টাইসেলকে তুলে নেয়। ওর গায়ে হাত বুলিয়ে ওকে ইচ্ছেমতো চুমু দিয়ে আদর করছে আভি। কতদিন পর তোকে দেখছি, অবশেষে ভাই তোকে নিয়ে আসল। শুভা নিজের দরজায় দাঁড়িয়ে আভিকে দেখছে। আভি টাইসেলকে চিনে, শুধু তাই নয়, ওকে দেখেই বোঝা যাচ্ছে টাইসেল হয়তো ওরই পোষা, যদিও ওর কথা দূর থেকে শুনতে পায়নি শুভা। আভি টাইসেলকে আদর করছে আর ওর সাথে কথা বলছে নিজের মতো করে। ওকে দেখে প্রচণ্ড রাগ লাগছে শুভার। নাক ফুলিয়ে চোখ দুটো ছোট ছোট করে দেখছে আভিকেও। হঠাৎই বড় বড় কদমে ও আভির সামনে এসে হুট করে আভির হাত থেকে টাইসেলকে এক প্রকার ছিনিয়ে নেয়। আভি পুরোই হতভম্ব শুভার কাজে। শুভা রেগে অগ্নিমূর্তি ধারণ করেছে। টাইসেলকে আভির কাছ থেকে নিয়ে রেগে আভির উপর চেঁচাতে শুরু করে ও। ডোন্ট টাচ হিম, আপনার লজ্জা করে না এত কিছুর পরেও আবার টাইসুকে টাচ করতে? নির্লজ্জ, বেহায়া, হার্টলেস লোক। শুভার হঠাৎ এমন ঝাঝালো শব্দের আক্রমণে অবাক আভি। হোঁচকিয়ে যায় ও। শুভার এমন ব্যবহারে পুরো বেকুব বনে গেছে ও। তুমি কি বলছো ভেবে বলছো? পাগল টাগল হয়ে গেলে নাকি? টাইসু, আমার বেবি, দাও ওকে আমায়। আভি টাইসেলকে নেওয়ার চেষ্টা করতেই শুভা সরে যায় ওকে নিয়ে। তবুও আভি হার মানে না। এক পর্যায়ে দুজনই টাইসেলকে নিয়ে টানাটানি শুরু করে। না আভি টাইসেলকে ছাড়ছে আর না শুভা। বেচারা টাইসেল যেন দুজনের ঝগড়ার মধ্যে পিষে যাচ্ছে। পুরো অসহায় অবস্থা টাইসেলের। শুভা ননস্টপ আভিকে এটা ওটা বলছে, দোষারোপ করছে। অপরদিকে আভি শুভার কোনো কথাই বুঝতে পারছে না। শুভা কেন ওকে এগুলো বলছে, কোনো বিষয়ে দোষারোপ করছে, সবই আভির মাথার উপর দিয়ে যাচ্ছে। রৌশন এসে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আভি আর শুভাকে ঝগড়া করতে দেখছে। ওর পাশেই দাঁড়িয়ে নীল, কিন্তু নীল একটু অবাক হল না, বরং রৌশনের দিকে তাকাল। রৌশন নীলের দিকে তাকাতেই নীল ভ্রু উঁচু করে বলল, আমি জানতাম এমন কিছুই হবে। দোষ একজনের কথা শুনছে আরেকজন। রৌশন কিছু বলল না, বিরক্তিকর দৃষ্টি নিয়ে নিচে ওদের দিকে তাকাল। বিড়বিড় করে বলল, ও একটা ঝামেলা শেষ না হতেই আরেকটা এসে জুটে যায়। আমাকে কেউ শান্তিতে থাকতে দিবে না। ইচ্ছে করছে নিজেকে সংযত করে নেয় রৌশন। বড় একটা নিঃশ্বাস ফেলল,
তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে জোরে ভয়ঙ্করভাবে চিৎকার করে ধমকে উঠে ও চুপ। হঠাৎ রওশনের বিকট চিৎকারে আভি আর শুভা চুপ হয়ে যায়। শুধু তাই নয়, দুজনেই যে ভয়ঙ্করভাবে ভয় পাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে তাদের চেহারা দেখে। টাইসেল সাথে সাথেই শুভার কোল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। বেচারা যেন এতক্ষণে নিজের জান বাঁচিয়ে পালানোর সুযোগ পেল। শুভা দু হাত বুকে চেপে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে। বেচারি সত্যিই খুব ভয় পেয়েছে, এমনকি এখনো কলিজা কাঁপছে ওর। আভি তো একদম চুপ হয়ে গেছে। রওশন ঘন করে হাফ ছাড়ল, দু হাত রেলিংয়ে ভর দিয়ে হালকা ঝুকল, তারপর শান্ত গলায় বলল, বোথ অফ ইউ চুপচাপ বসো সোফায়। আর হ্যাঁ, কোনো শব্দ শুনতে চাই না আমি। কিছুক্ষণ পর বড় সোফাটার এক কোণে আভি, আরেক কোণে বসেছে শুভা, ওদের মাঝে বসেছে নীল। আর ওদের সামনের সিঙ্গেল কুর্সিতে পায়ের উপর পা তুলে বসেছে রওশন। আভি গোমরা মুখ করে অসহায়ভাবে বলে ওঠে, ব্রো ট্রাস্ট মি, আমার কোনো দোষ নেই, সব দোষ এই ম্যাডামের। শুভার দিকে আঙুল তাক করে। শুভা রেগে কিছু বলতে যাবে, কিন্তু রওশনের রাগী মুখ দেখে আবারও চুপসে যায়। বন্ধ কক্ষ, নীরব পরিবেশ, একদম পিনপতন নীরবতা। লাল বাতির আলোট যেন এই নীরবতাকে আরও ভয়ঙ্কর করে দিচ্ছে। স্তব্ধতার মধ্যেই রিভলভারের ভেতরে গুলি ভরার শব্দ যেন গায়ে কাটা দেওয়ার মতো। অয়ন ভয়ে জমে আছে। ভয় তো বেঁধে রাখা লোকটিও পাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করছে না, যেন সে এমন কিছুর জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিল। বন্দুকে গুলি ভরা শেষ করে রওশন ঠোঁটে অদ্ভুত একটা হাসি টানল, তারপর লোকটির দিকে তাকিয়ে বলতে শুরু করে, কে পাঠিয়েছে তোকে? রওশনের প্রশ্নে লোকটি মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বলল, তোর এত শত্রু যে তুই নিজে থেকে অনুমানও করতে পারিস না যে আমি আসলেই বা কার লোক? লোকটির এমন কথায় রওশনের চোয়াল শক্ত হয়ে গেল, হাতের মুঠো শক্ত করে রাগ সংবরণে রাখছে ও। পাল্টা প্রশ্ন পছন্দ না আমার। শেষ সুযোগ দিচ্ছি, জাস্ট আনসার মাই কোয়েশ্চনস। লোকটি কিছুক্ষণ চুপ থাকল, তারপর অদ্ভুতভাবে হেসে বলতে শুরু করল, যদি আমি সব সত্যি সত্যি বলে দেই তাহলে তাদের হাতে মরব, আর যদি না বলি তবে তোর হাতে। দুই দিক থেকেই আমার মৃত্যু নিশ্চিত। তার মানে তুই তোর লয়ালিটি নিয়ে মরতে চাচ্ছিস? হাসল রওশন। তারপর উঠে দাঁড়িয়ে অন্য পাশ ফিরে বন্দুকটা নাড়তে চাড়তে বলে ও, আই লাইক লয়াল পিপলস বাট আফসোস তোর লয়ালিটি আমার শত্রুর প্রতি। কথাটা বলার সাথে সাথেই টানা 4টা গুলির শব্দ হয়। অয়ন দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে। রওশনের হাত আর শরীরে রক্তের ছিটে লেগে আছে। চেহারায় ওঠ কয়েকটা ছিটে ফোঁটা পড়েছে। সামনেই লোকটি নিস্তেজ হয়ে পড়ে আছে। রক্তে একদম মাখামাখি অবস্থা তার। রওশনের হাতের রিভলভার থেকে ধোঁয়া উঠছে। অয়ত কান থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তারপর কাপা কাপা পায়ে রওশনের পাশে এসে ওর হাত থেকে গানটা নিয়ে নেয়। রওশন একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজের পকেট থেকে রুমাল বের করল, তারপর নিজের হাতে লেগে থাকা রক্তের ছিটেগুলো মুছতে লাগল। অয়ন রিভলভারটা মুছল, তারপর সেটা আবার রওশনের হাতে দিয়ে দিতে দিতে বলল, বস আমার মনে হচ্ছে ও শানের লোক। অয়নের কথা শুনে রওশন তার দিকে ফিরে তাকায়। তারপর নিজের রুমালটা অয়নের শার্টের পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, ও শানের লোক ছিল না। তট তাহলে কার লোক ছিল? ভয়ে ভয়ে বলল অয়ন। সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে। কি, পারবে তো? রওশন অয়নের কাঁধে হাত রেখে বলল। অয়ন ভয়ে ভয়ে মাথা নাড়ায়। গুড। এখন এই লয়াল কুকুরটাকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। কথাটা বলেই রওশন বেরিয়ে গেল। রওশন যেতেই অয়ন বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। পকেট থেকে রক্ত মাখা রুমালটা বের করে কাপা কাপা হাতে সেটা নিচে ফেলে দেয় ও। ওর হাতেও রক্ত লেগে গেছে,
তাড়াতাড়ি নিজের হাত মুছে নিল অয়ন। বসের এই রূপটা ভয়ঙ্কর, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। গড, কবে যেন আমি হার্ট অ্যাটাক করে বসি। এইদিকে রৌশন গাড়িতে উঠেই নিজের ফোন বের করে কাউকে ফোন করল। আমার কিছু ইনফরমেশন লাগবে, আজকের মধ্যেই। ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি, যত দ্রুত সম্ভব কাজটা করো। ফোন কেটে দেয় রৌশন। পাশের সিটে সেই বক্সটা রাখা যেটা নীলের রুমে রাখা হয়েছিল। বক্সটা খোলে রৌশন। ভেতরে কিছু ছবি। ছবিগুলো আয়ুষের। আয়ুষকে যখন মারা হয়েছিল সে সময়ের ছবি। অবাক করার বিষয়, কেউ সেই ঘটনার ছবি তুলেছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, যেই ছবিগুলো তুলেছে তার উদ্দেশ্য ছিল নীলকে আয়ুষের মৃত্যুর বিষয়ে জানানো। কিন্তু কেন? আর কে বা নীলকে এমন একটা কথা জানাতে চাচ্ছে? আর কি লাভ এতে তার? হাজারো প্রশ্ন মাথায় নাড়া দিচ্ছে রৌশনের। ভাগ্যবশত রৌশন সময় মতো বক্সটা খুঁজে বের করে ফেলেছিল, না হলে খুব খারাপ কিছু হয়ে যেত। যখন রৌশন নীলের রুমে গিয়েছিল, ফ্লোরে সেই খেলনা গাড়িটা চোখে পড়ে ওর। যে গাড়িটার উপর সে লোকটি পা রেখে পড়ে গিয়েছিল। রৌশন খেয়াল করে, পর্যবেক্ষণ করে। গাড়িটা ভেঙে গেছে। এমন মনে হচ্ছে কেউ গাড়িটার উপর পা রেখেছিল। রৌশন আরও খেয়াল করে বেডের সেই সাইডের চাদরটা কুঁচকে আছে, যেন কেউ পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য চাদর খামচে ধরেছে। রৌশন বুঝে যায় কেউ রুমে এসেছিল, আর অবশ্যই মানুষটি আহত হয়েছে। কিন্তু যেহেতু কেউ লুকিয়ে এসেছিল, অবশ্য অযথা তো আসেনি, নিশ্চয়ই কোনো কারণে এসেছে। রৌশন দ্রুত পুরো রুম চেক করে, কিন্তু কোথাও কিছু পায় না সন্দেহ করার মতো। তখনই ও কিছু একটা ভেবে বেডের সামনে গিয়ে দাঁড়ায়। একটু খেয়াল করতেই ও সে বক্সটা দেখতে পায়। বক্সটা খুলে রৌশন, আর সেটার মধ্যে এই ছবিগুলো দেখতে পায়। রৌশন দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে বাড়ির প্রতিটা স্টাফ আর গার্ডদের দিকে লক্ষ্য করে। এর মধ্যেই ওর চোখে পড়ে একজন স্টাফ খুঁড়িয়ে হাঁটছে। পায়ে ব্যথা পেয়েছে সে। রৌশনের আর বুঝতে 1 মিনিটও সময় লাগল না যে এই লোকটাই গুপ্তচর। রৌশন উপরে দাঁড়িয়ে লোকটার দিকে তাকিয়ে মুচকি হাসল। লুকোচুরি খেলাটার সমাপ্তি টানার সময় চলে এসেছে। বর্তমানে বড় সোফাটার এক কোণে আভি, আরেক কোণে বসেছে শুভা, ওদের মাঝে বসেছে নীল। আর ওদের সামনের সিঙ্গেল কুর্সিতে পায়ের উপর পা তুলে বসেছে রৌশন। আভি গোমরা মুখ করে অসহায়ভাবে বলে ওঠে, ব্রো ট্রাস্ট মি, আমার কোনো দোষ নেই, সব দোষ এই ম্যাডামের। শুভার দিকে আঙুল তাক করে বলল ও। শুভা চোখ বড় করে তাকায় আভির দিকে। তারপর রেগে উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখনই রৌশনের রাগী মুখ দেখে চুপ করে যায় ও। একদম ভেজা বেড়ালের মতো মুখ করে চুপ সে আবারও সোফার কোণ ঘেঁষে বসে পড়ে। রৌশন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় শুভার দিকে, তারপর দৃষ্টি দেয় আভির দিকে। আপাতত দুজনেই চুপচাপ। রৌশন একটু নড়েচড়ে বসল। শার্টের হাতা ফোল্ড করে কনুই অবধি তুলল, তারপর দু হাঁটুতে দু হাতের কনুই ঠেকিয়ে ঝুঁকে বসল ও। একটু শব্দ করে গলা পরিষ্কার করে বলতে শুরু করে ও, নাও টেল মি। কি সমস্যা হয়েছে তোমাদের মধ্যে? আভি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই শুভা বলতে শুরু করে। রৌশন, হয়তো আপনি জানেন না, কিন্তু টাইসেল এনারই পোষা ছিল, আর ইনিই সে লোক যে বেচারা টাইসেলকে ওখানে একা ঠান্ডার মধ্যে অসহায় অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। হার্টলেস লোক একটা। আভির দিকে তাকিয়ে নাক ফুলিয়ে রাগী চোখে তাকিয়ে বলল শুভা। এইদিকে শুভার কথায় আভি পুরো হতভম্ব, স্তব্ধ। শুভা কি সব উল্টাপাল্টা কথা বলছে? সবকিছুই আভির মাথার উপর দিয়ে যাচ্ছে। আর ইউ ম্যাড? কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি এমন কিছুই করিনি।
টাইসু আমার ছেলের মতো, আই কান্ট অ্যাবন্ডো হিম লাইক দ্যাট। তাজ্জবের সাথে কথাগুলো বলে আভি। রৌশন কি বলবে ভেবে পাচ্ছে না। এমনিতেই ওর মাথায় হাজারটা চিন্তা, তার উপর এখন আবার এই ঘটনা। যদিও আজকের এই বিবাদের জন্য ও নিজেই দায়ী। এইদিকে বড় একটা ওয়ালবোর্ডে রায়জাদা ফ্যামিলির প্রতিটি মানুষের ছবি লাগানো। রৌশন, আভি, আদনান, এমনকি নীল, আয়ুষ, অয়ন, শান আর ওদের পরিচিত সবার সবগুলো ছবির সাথে স্টিকি নোট দিয়ে কিছু লেখা আর লাল রঙের মোটা সুতো দিয়ে প্রতিটা ছবি একটা আরেকটার সাথে কানেক্ট করা। পরিবর্তন হয় না। ভিজে যাওয়ার ফলে ঠান্ডা লাগতে শুরু করে ওর। টাইসেল কাঁপা কাঁপা অবস্থায় ধীরে ধীরে হাঁটছে, কিন্তু হঠাৎ করেই ও বসে পড়ে। এর মধ্যেই শুভা চলে আসে। গাড়ি পার্ক করে দৌড়ে অফিসের ভেতরে যেতে নিলেই টাইসেলের দিকে নজর পড়ে ওর। শুভা দ্রুত টাইসেলের সামনে যায়। ওর পা হালকা ছিলে গেছে, এজন্যই বসে পড়েছে ও। অন্যদিকে অফিসের ভেতরে হইচই লেগে গেছে। টাইসেল মিসিং, রৌশন এক একটার ক্লাস লাগাচ্ছে। এতগুলো মানুষের চোখের সামনে দিয়ে কিভাবে টাইসেল বের হলো? রৌশন সবগুলোর ক্লাস নিয়ে অয়নকে নিয়ে বের হয় টাইসেলকে খুঁজতে। কিন্তু পার্কিংয়ে এসে টাইসেলকে শুভার সাথে দেখে আশ্বস্ত হয় ও। শুভা টাইসেলকে একটা কাপড় দিয়ে পরিষ্কার করাচ্ছে। রৌশন স্বস্তির নিঃশ্বাস ফেলল, ওদের কাছে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু হঠাৎ থেমে গেল ও। শুভাকে টাইসেলের সাথে কতটা খুশি দেখাচ্ছে। টাইসেলের সাথে দুষ্টুমি করছে শুভা আর মন খুলে খিলখিলিয়ে হাসছে। এতদিনে এই প্রথম শুভাকে এতটা আনন্দে দেখছে রৌশন। শুভা টাইসেলকে আদর করছে আর ইচ্ছেমতো সে মানুষটাকে বকছে যার পোষা টাইসেল। হার্টলেস, ব্রেইলেস, কিভাবে একটা কুকুরকে এমন অবস্থায় এভাবে ফেলে যেতে পারে? মাথায় বুদ্ধি আছে কি নেই? যদি কখনো তাকে সামনে পায় আচ্ছামতো শুনিয়ে দিবে। কথাগুলো এমন ছিল। রৌশন মৃদু হাসে শুভার এমন কথায়। শুভা সামনে তাকাতেই রৌশনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ও টাইসেলকে নিয়ে রৌশনের সামনে চলে আসে। আর রৌশনের কাছে তার নামেই নালিশ দিতে শুরু করে, বকাঝকা করতে শুরু করে। সেদিন রৌশন বলতে গিয়েও বলতে পারে না যে টাইসেল ওরই পোষা। একদম চুপ ছিল সেদিন ও, কারণটা আজও জানে না রৌশন যে কেন সে সেদিন কিছু বলল না। রৌশন সেদিন শুভাকে ডে অফ দিয়ে টাইসেলকে নিয়ে ক্লিনিকে যেতে বলে, আর এটাও বলে আজ থেকে টাইসেলের দায়িত্ব তার। টাইসেলের গলায় তার নামের চেইন থাকায় শুভার টাইসেলের জন্য আর নতুন নাম রাখতে হয়নি। এরপর থেকে টাইসেল শুভার সাথেই আছে। বর্তমানে কি হো? ইম্পসিবল। ভাই তুই সিরিয়াসলি বলছিস? মজা করছিস না তো? আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে কথাগুলো বলল আভি। তোর মনে হয় আমি মজা করছি? গম্ভীর গলায় উত্তর দিল রৌশন। সিরিয়াসলি? তুই? রৌশন রায়জাদা এমন স্টুপিডি করতে পারে আমি ভাবতেও পারিনি। হাসছে আভি। কিন্তু ওর হাসি যে রৌশনের পছন্দ হচ্ছে না তা স্পষ্ট রৌশনের চেহারা দেখে বোঝা যাচ্ছে। তুই একটা মেয়ের জন্য এমন বোকামি করতে পারিস, ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। লাইক একটু ভেবে দেখ, তোর রাইভেলরা যদি জানতে পারে যে তোর দ্বারাও এমন কোনো বোকামি সম্ভব তাহলে কি ভাববে তারা? তাদের নজরে তোর প্রেস্টিজ পুরোই পাঞ্চার। এমনকি এতদিন যারা তোর নাম শুনেও ভয় কাঁপত তারাও হাসবে তোর উপর। রৌশন আভির কথা শুনে টেবিলে পিঠ ঠেকিয়ে দুহাত বুকে গুজে বলল, হাসবে তো তখন যখন জানবে। তাদের জানাবে কে? তুই? এত বড় দুঃসাহস করার সাহস আমার নেই। ভীতু হেসে বলল আভি। পরক্ষণে হালকা ক্ষেপে বলতে শুরু করে ও। কিন্তু ব্রো, এটা কিন্তু ঠিক না। তুই এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে আমাকে সরি বলতে বলছিস।
লাইক সিরিয়াসলি? টাইসেলকে আমি তোর দায়িত্বে রেখে গিয়েছিলাম, কিন্তু তুই উল্টো সে দায়িত্ব অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। রাগ করার উচিত আমার, ঝগড়া চেঁচামেচি করা উচিত আমার, কিন্তু হচ্ছে উল্টোটা। এখানে আমাকেই কথা শোনানো হচ্ছে, আর তুইও আমাকে দিয়েই সরি বলাতে চাচ্ছিস। বাট আই অ্যাম সরিট যে আমি কাউকে এমন কিছুর জন্য সরি বলবো না যেটা আমি করিনি। ভুলে যা। আভি দু হাত বুকে ভাঁজ করে মুখ ফুলিয়ে কথাগুলো বলল। রৌশন এমন কিছুই যেন আশা করছিল। কয়েক কদম এগিয়ে আভির সামনে এসে দাঁড়ায় রৌশন, তারপর ওর কাঁধে এক হাত রেখে ওকে বলতে শুরু করে, আমি শুনেছি তুই নতুন একটা কেস পেয়েছিস, কিন্তু কেসটা সলভ করতে পারছিস না। আভি একটু নড়েচড়ে বলল, হ্যাঁ, কারণ ক্রিমিনালটা অনেক ইন্টেলিজেন্ট, একটাও প্রুফ খুঁজে পাচ্ছি না। বাট খুব শীঘ্রই পাবো। হা। রৌশন মৃদু হেসে বলল, আমার কাছে এমন কিছু আছে যেটার সাথে তোর কেস এখনই সলভ হয়ে যাবে। চমকে উঠে আভি, চোখ বড় বড় করে রৌশনের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, ও হোয়াট? রিয়েলি? কি জিনিস? রৌশন সরে গিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, সেটার জন্য তোকে আমার কথাগুলো মানতে হবে। আভি 1 মিনিটও নিল না ভাবতে, ঝটপট বলে উঠল, ও আই নো তুই কি বলছিস। ডোন্ট ওয়ারি, শুধু একটা সরিই তো বলতে হবে। হয়ে যাবে। এমনিতেই সারাদিন কম সরি বলি না, আরও একবার না হলে বলে নিব। ব্যাপার না। গুড, রৌশন বলল। হঠাৎ আভি কিছু ভাবল, তারপর রৌশনের পাশে গিয়ে ওর সাথে ঘেঁষে দাঁড়িয়ে বলতে শুরু করল, ব্রো, তোর মনে হয় না চার্জ হিসেবে আমাকে আরও কিছু পে করা উচিত তোর? ফিস ইউ নো? ভ্রু কুচকে বলল রৌশন, কত? রৌশনের কথায় আভি তো মহা খুশি, ফতাফত বলে, ও বেশি না, 2 দিলই চলবে। মাত্র 2? রৌশন বলল। হুম, মাত্র 2। হেসে বলল আভি। রৌশন কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ওকে ডান। আভি যেন চাঁদ হাতে পেল। থ্যাংক ইউ ব্রো, আই লাভ ইউ। রৌশনকে জড়িয়ে ধরে ও। রৌশন আভিকে ছাড়িয়ে ওর দিকে চোখ গরম করে তাকায়। আভি রৌশনের এমন রাগী লুক দেখে মুখ বাঁকিয়ে বলে, ভাই, আজকাল তুই কিন্তু একটু বেশিই চোখ গরম করছিস। আমি জাস্ট জড়িয়েই তো ধরেছি, কিস তো আর করিনি। যা ব্রাদার, একটু জড়িয়ে তো ধরতে পারি। রৌশন কিছু বলল না। এই সুযোগে আভি আবারও লাফিয়ে রৌশনের কাঁধ জড়িয়ে ধরে বলতে শুরু করে, লাভ ইউ ভাই, ইউ আর দ্য বেস্ট। আভি আর রৌশন লাইব্রেরিতে বসে কথা বলছে, আর এইদিকে শোভা এখনো ড্রয়িং রুমে বসে। ওর সাথে নীলও বসে আছে। রৌশন নীলকে শোভার উপর নজর রাখতে বলে গেছে, যেন শোভা আড়ি পেতে ওদের কথা শুনতে না পারে। নীলও নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে, একদম কড়াভাবে শোভার উপর নজর রেখে। শোভা সোফায় বসেই গালে হাত রেখে দরজার দিকে তাকিয়ে বলে, কি কথা হচ্ছে তাদের মধ্যে? নীলও শোভার মতো গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, আমি কিভাবে জানব? আমিও তো তোমার সাথেই বসে আছি। কিছুক্ষণ চুপ থেকে দুজনেই একসাথে হাফ ছাড়ল, তারপর আবার চুপ হয়ে গেল। এইদিকে শান আর আদনান মুখোমুখি বসে আছে। শান আদনানের দিকে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকিয়ে বলতে শুরু করে, তোমার সাহসের তারিফ করতে হয় আদনান রায়জাদা, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার সাথে দেখা করতে এসেছ। বাহ! তা কি এমন বলার জন্য নিজের শত্রুর দরজায় কড়া নাড়তে চলে আসলে শুনি। আদনান শানের কথায় মুচকি হাসল, তারপর পায়ের উপর পা তুলে বলতে শুরু করল, কথায় আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। তুমি আর আমি শত্রু, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে রৌশন আমাদের দুজনেরই শত্রু। তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। শান সোজা হয়ে বসল, তারপর বলল, কি বলবে স্পষ্ট করে বলো।
জিলিপির মতো প্যাঁচানো কথা পছন্দ না আমার। আদনান হেসে বলতে শুরু করে, শুনেছি তুমি রৌশনকে মারার চেষ্টা করেছ, কিন্তু প্রতিবারের মতো রৌশনের হাতে নাকানিচোবানি খেতে হয়েছে তোমাকে। আমার কাছে একটা প্রস্তাব আছে। আমি চাই তুমি রৌশনকে না মারো, কারণ এর থেকেও ভালো প্ল্যান আছে আমার কাছে। তোমার কাছে পাওয়ার আছে আর আমার কাছে প্ল্যান। তাই দুজনে একসাথে কাজ করলে অবশ্যই সফলতা আমাদেরই হাতেই আসবে। শান্ত আদনানের কথায় ভাবনায় পড়ে গেল। খুব গভীর মনোযোগ নিয়ে ভাবছে ও। প্ল্যান কি? প্রশ্ন করল আদনান। প্ল্যানটা খুবই সিম্পল শান। মুখে শয়তানি হাসি টেনে উত্তর দিল আদনান। সরি মিস শোভা, আসলে ভুলটা আমারই ছিল। আমি টাইসেলের খেয়াল রাখতে পারিনি ঠিক মতো, এজন্যই সেদিন ও এভাবে হারিয়ে গিয়েছিল। মুখটা একদম ছোট হয়ে গেছে আভির। তবুও গোমরা মুখ নিয়েই কথাগুলো বলল ও শোভাকে। শোভা কিছুক্ষণ চুপ থাকল, ভালোভাবে ভাবল, তারপর বলল, টাইসেল হারিয়ে গিয়েছিল? আপনি ওকে ইচ্ছে করে ওখানে ফেলে যাননি? একদমই না। টাইসু আমার বেবি, আমি কিভাবে ওকে ফেলে দিতে পারি? সবকিছুই অসতর্কতার বশে হয়েছিল। আরই চোখে রওশনের দিকে তাকিয়ে বলল আভি। এতক্ষণে শোভা এতটুকু তো বুঝতেই পারে যে আভি টাইসেলকে কতটা ভালোবাসে। তাই অযথা একটা ভুলের জন্য আভিকে আরও দোষারোপ করাটা নেহাতি বোকামি মনে করছে শোভা। বিষয়টা এখানেই শেষ করার জন্য বলে শোভা, ওকে ফাইন, আমি আর এই বিষয়ে কিছু বলবো না আপনাকে, কিন্তু আমার একটা শর্ত আছে। শোভার মুখে শর্তের কথা শুনে কপাল কুঁচকায় আভি, তারপর চোখ ছোট ছোট করে বলে, শর্ত? কেমন শর্ত? এটাই যে টাইসেল আমার সাথেই থাকবে, আর ওর উপর সর্বপ্রথম অধিকার আমারই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল শোভা। আর এইদিকে শোভার এমন শর্তে আভির চোখ কপালে। এমন না যে শোভা টাইসেলের ভাগ চাইছে, উল্টো ও তো পুরো টাইসেলকেই নিয়ে নিচ্ছে। আভি শোভার কথার প্রত্যুত্তরে কিছু বলবে, তখনই ওর চোখ যায় রওশনের দিকে। রওশন চোখ দিয়ে ইশারা করে কিছু বলছে। রওশনের ইশারায় আভিকে রাজি হতে বলছে। কি আর করার, বেচারা আভির মুখের কথা মুখেই রয়ে গেল। শুধু গোমরা মুখ করে মাথা উপর নিচ করে সম্মতি দিল ও। শোভা মুচকি হাসল। এর মধ্যেই রওশন বলে উঠে, নাও এভরিওয়ান গো টু ইয়োর রুম। রাত হয়েছে, গেছে, ঘুমাও। গুড নাইট। শোভা খুশি খুশি মেজাজে কথাটা বলে হাত নাড়িয়ে বিদায় দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। এমন শোকাহত ভাব নিয়ে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে গিয়ে ঘুমা, আভির উদ্দেশ্যে বলল রওশন। তারপর নীলের দিকে তাকিয়ে ওকে বলল, ইউ টু। ওরা দুজনই চুপ করে দাঁড়িয়ে থাকল। রওশন কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে জোরে হাফ ছেড়ে উপরে চলে গেল। নীল দাঁড়িয়ে রইল আভির সাথে। হঠাৎ আভির কাছ ঘেঁষে দাঁড়িয়ে নিচু স্বরে বলতে শুরু করে, নীল, আমার খুব জানতে ইচ্ছে করছে, কিসের বিনিময়ে নিজেকে আর টাইসেলকে বিক্রি করলে? নীলের এমন কথায় আভি ওর দিকে কপাল আর ভ্রু কুঁচকে তাকায়, তারপর ওর প্রশ্নের উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে বলে, ও কি আমাদের বাসায় থাকছে? শোভার উদ্দেশ্যে বলল আভি। নীল নিজের ছোট ছোট হাতজোড়া বুকে ভাঁজ করে মাথা নাড়িয়ে উত্তর দিল, ইয়েস। ফ্রম টুডে শি ইজ আওয়ার নেইবার। আই মিন রুম প্রতিবেশী। নীলের কথা শুনে আভি নিজের ভ্রু জোড়া উঁচু করে কিছু ভাবে, তারপর পকেটে হাত ঢুকিয়ে বিড়বিড় করে বলে, তার মানে এখন থেকে বাসায় বসেই রোমান্টিক মুভি দেখা যাবে? নো নো, রোমান্টিক মুভি না ভাই, আর যাই করুক রোম্যান্স করতে পারবে না। যেই পরিমাণে খারুস ও, দেখা যাবে রোম্যান্স করতে গিয়ে পান থেকে চুন খসলেই ধমক মেরে বেচারিকে কাঁদিয়ে দিবে। কথাগুলো নিজে নিজেই বিড়বিড় করে হাসছে আভি। কিন্তু নীল বোকার মতো তাকিয়ে আছে আভির দিকে। ও বুঝতে পারছে না কি এমন ভেবে হাসি পাচ্ছে আভির।
কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেসই করে ফেলে নীল, কি ভেবে নিজে নিজে হাসছ তুমি? আভি নীলের প্রশ্ন শুনে ওর দিকে তাকিয়ে আরো জোরে হেসে দেয়, তারপর কিছু না বলেই নিজের রুমের দিকে হাঁটা ধরে। আভির ওকে এভাবে ইগনোর করাটা যেন একদমই পছন্দ হলো না নীলের। নাক ফুলিয়ে বলতে শুরু করে ও, ইগনোর? তাও আমাকে? এই অফিসার নীল আভির পেছনে চেঁচাতে চেঁচাতে ছুটে যায়। ওকে এভাবে নিজের দিকে আসতে দেখে দৌড় দেয় আভি, আর ওকে ধরার জন্য ওর পেছনে নীল। পরের দিন ঘুম থেকে উঠেই নিজের বালিশের পাশে একটা খাম পায় নীল। ওর আর বুঝতে বাকি নেই যে এটা ওর ভাইয়ের পাঠানো চিঠি। এই একটা চিঠির জন্য সারাটা বছর অপেক্ষা করে নীল, আর আজ অবশেষে ওর জন্মদিনের দিনে এই চিঠিটা পেয়েছে ও। মুখ ভরা খুশি, আনন্দ আর উত্তেজনা নিয়ে খামটা খোলে নীল। এ বছরের চিঠিটা একটু বেশিই বড়। উৎফুল্ল হাসি নিয়ে খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করে নীল। এইদিকে একটা বিশাল পরিত্যক্ত গোডাউন, যেখানে দেশের নামকরা এবং বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক আইয়ুব খন্দকার তার কয়েকজন বডিগার্ড এর সাথে আছেন। অন্যদিকে তাদের বিপরীতে আছে সেই কোম্পানিরই দ্বিতীয় মালিক আর আইয়ুব সাহেবের ছোট ভাই শফিক খন্দকার। আর তাদের কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের নামকরা অ্যাডভোকেট অপূর্ব শেখাওয়াত। অপূর্ব শেখাওয়াত নজরকাড়া ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সে। আইনি জগতে এমন কোনো মানুষ হয়তো নেই যে এই নামটা না জানে। অপূর্ব এমন একজন মানুষ যাকে ভুলাই অসম্ভব তাদের কাছে। তার একমাত্র কারণ হচ্ছে অপূর্বর কাজ করার ধরন, ওর ব্যক্তিত্ব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওর কনফিডেন্স। আজ অবধি কোনো কেস হারেননি অপূর্ব, এমনকি হেরে যাওয়ার মতো কেসও সে নিজের চতুরতা আর সাহস দিয়ে জিতে দেখিয়েছে। অবশ্য এটা নিয়ে নিজের উপর যেমন গর্ব ওর তেমনটাই অহংকার। অপূর্ব যদিও একজন অ্যাডভোকেট, কিন্তু আইনি জগতের বেশিরভাগই ওকে কোনো গুন্ডা বা মাফিয়ার থেকে কম ভাবে না। কারণ একটাই, ওর কাজ করার ধরন। ধীরে ধীরে ওর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এখন গল্পে ফেরা যাক। হাতের হকি স্টিকটা দিয়ে সামনে দাঁড় করানো গাড়িটার কাচ গুড়িয়ে দিল অপূর্ব। মুহূর্তেই যেন চারপাশের ভাবমূর্তি অন্য রকম হয়ে গেল। ওর সামনের মানুষজন সবাই হতভম্ব। আচমকা এমন কাজে সবাই যেন বিস্মিত, স্তব্ধ। তারা যেন নিজেরাই কনফিউজড হয়ে গেছে অপূর্বের কাজে। একে একে গাড়ির সবগুলো গ্লাস ভেঙে শেষমেশ হেডলাইট দুটোও ভেঙে ফেলল ও। ভাঙচুর শেষ করে হকি স্টিকটা মাটিতে ঘেঁষাতে ঘেঁষাতে কিছুটা এগিয়ে আসলো সবার দিকে। আইয়ুব সাহেব ওর পাগলামো দেখে চেঁচিয়ে উঠলেন, এই তুমি পাগল হয়ে গেছ? কি করছো এসব? হ্যাঁ, এভাবে গাড়িটা ভাঙচুর করছো কেন? তার কথায় অপূর্ব রহস্য ঘেরা একটা হাসি দিল। তারপর হকি স্টিকটা হঠাৎ উঁচিয়ে নিজের মাথায় আঘাত করল। সাথে সাথে ডান পাশের কপালের উপর থেকে রক্ত চুইয়ে নামতে লাগল অপূর্বর মুখে, আর মুখ থেকে বেয়ে গলার নিচে। কয়েক সেকেন্ড অপূর্ব চোখ বন্ধ করেছিল, হয়তো আঘাতটা একটু জোরে লাগায় মাথা ঘুরিয়ে উঠেছিল। কিন্তু নিজেকে সামলে চোখ খোলে ও। চুলের নিচ থেকে অনবরত রক্ত পড়ছেই এখনো। অপূর্ব কপালে হাত দিতেই ওর হাতেও রক্ত লেগে গেল। হাতটা নিচে নামিয়ে বাঁকা হেসে পেছনের গাড়িটার সাথে ঘেঁষে দাঁড়িয়ে বলতে শুরু করে ও, দণ্ডবিধি 1860 ধারা 307 অনুযায়ী কাউকে অ্যাটেম্প্ট টু মার্ডার বা খুনের চেষ্টায় 10 বছর পর্যন্ত কারাদণ্ড আর অবশ্যই মোটা অঙ্কের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু যদি সেই চেষ্টায় ভিকটিম আঘাতপ্রাপ্ত হয় তাহলে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত করা হতে পারে। এখন আপনারাই বলুন আপনাদের কি শাস্তি হতে পারে? প্রথমত আমি আঘাতপ্রাপ্ত, আবার আমার গাড়িটাকেও ভাঙচুর করা হলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি একজন লয়ার। একজন অনডিউটি উকিলের উপর আক্রমণ করেছেন আপনারা, তাকে আঘাতপ্রাপ্ত করেছেন, মারার চেষ্টা করেছেন, তার গাড়ি ভাঙচুর করেছেন।
গড, কতগুলো ক্রাইম একসাথে। আয়ুব সাহেব অনেক খারাপভাবে ফেঁসে গেলেন যে। অপূর্বর এমন কথায় আয়ুব সহ বাকি সবাই হতভম্ব। কি সব উল্টাপাল্টা কথা বলছে অপূর্ব? নিজেই নিজেকে আঘাত করল, নিজের গাড়ি ভাঙচুর করল, আর এখন দোষ ফেলছে তাদের উপর। তারা তো ওকে টাচ পর্যন্ত করল না। তোমার শুকরিয়া আদায় করার মতো ভাষা নেই আমার কাছে অপূর্ব। একমাত্র তোমার জন্য আজ আমি ভাইজানের বিরুদ্ধে কেসটা জিততে পেরেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই তার অপরাধের শাস্তি পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুব বিনয় স্বরে কথাগুলো বললেন শফিক সাহেব। অপূর্ব একটা সাদা রুমাল দিয়ে নিজের কপালের কাটা দিকটা চেপে ধরে নিজের গাড়িতে বসেছিল। শফিক সাহেবের কথাগুলো শুনে মৃদু হেসে রুমালটা কপাল থেকে নামিয়ে হাতে পেঁচিয়ে মাথা উঁচিয়ে শফিক সাহেবের দিকে তাকিয়ে বলে, ও এখানে শুকরিয়া আদায় করার মতো কিছুই দেখছি না আমি মিস্টার খন্দকার। আমি শুধু আমার কাজ করেছি, কারো উপকার না। আর সবাই জানে অপূর্ব শেখাওয়াত ফ্রিতে কিছুই করে না। আশা করি আপনার আমাদের ডিলের কথা মনে আছে। শফিক সাহেব হেসে বললেন, অবশ্যই মনে আছে। ডোন্ট ওয়ারি, তোমার কাজ হয়ে যাবে। গুড। আরেকটা কথা, গাড়িটা রিপেয়ার করে আমার বাসায় পৌঁছে দিবেন। অ্যাকচুয়ালি আমার এখন হসপিটালে যাওয়া উচিত মনে হচ্ছে। আঙ্গুল তুলে কপালের দিকটায় তাক করে বলল অপূর্ব। সমস্যা নেই, আমি পৌঁছিয়ে দিব, ডোন্ট ওয়ারি, বললেন শফিক সাহেব। অপূর্ব আর কোনো কথা বাড়ল না। গাড়ির গ্লাসটা উঠিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় ও। অপূর্ব যেতেই শফিক সাহেব নিজের গলার টাইটা ঢিলে করে জোরে হাফ ছাড়লেন। তারপর বিড়বিড় করে বলতে শুরু করলেন, অপূর্ব শেখাওয়াতকে হ্যান্ডেল করা সত্যিই কঠিন। অন্যদিকে রৌশন একটা ফাইল পড়ছে আর হাঁটছে, আর সুভা ওর পিছু পিছু যাচ্ছে। নীলের জন্মদিনের পার্টির জন্য কিছু প্ল্যানিং করেছে সুভা, আর সেগুলোর জন্যই পারমিশন নেওয়ার জন্য রৌশনের পিছু পিছু ঘুরছে ও। কিন্তু সুভার পরিকল্পনাগুলো যেন রৌশন ইচ্ছে করে এভয়েড করছে, ওকে কিছু বলার সুযোগই দিচ্ছে না ও। রৌশনের এমন কাজে বিরক্ত হচ্ছে সুভা, রাগও হচ্ছে ওর। রৌশন, শোনেন তো, আপনি এভাবে আমাকে এভয়েড করছেন কেন? এক প্রকার চেঁচিয়ে উঠল সুভা। রৌশন থেমে গেল। ফাইলটা ঠাস করে বন্ধ করে রেগে পেছনে ঘুরে ও। হঠাৎ রৌশনের এমন রাগী লুক দেখে সুভা ঘাবড়ে যায়। 2-3 কদম পিছিয়ে যায় সুভা, জোরপূর্বক ঠোঁটে হাসি টানার চেষ্টা করে মিনমিনিয়ে বলতে শুরু করে, ও সরি, আমি একটু জোরেই বলে ফেলেছি। একটু না, অনেক জোরে বলে ফেলেছ। 2 হাত বুকে ভাঁজ করে বলল রৌশন। সুভার মুখটা ছোট হয়ে যায়, অপরাধীর মতো মাথা নিচু করে নেয় ও। রৌশন একটা গভীর নিঃশ্বাস ফেলে তারপর শান্ত স্বরে বলে, সুভা, তুমি ডিজনি থিম নিয়ে নীলের বার্থডে পার্টি থ্রু করতে চাচ্ছ? আর ইউ সিরিয়াস? তুমি হয়তো ভুলে গেছো যে নীল ছেলে, মেয়ে না। ওর একদমই এই থিম পছন্দ হবে না। রৌশনের কথা শুনে সুভা ভাবনায় পড়ে যায়। সত্যিই তো বলছে রৌশন। ডিজনি থিম অবশ্য মেয়েদের জন্য পারফেক্ট, ছেলেদের জন্য না। সুভা মন খারাপ করে নেয়, তারপর আহত স্বরে বলে, আমার তো খেয়ালই ছিল না। রৌশন সুভার গোমরা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, ঠোঁটে সরু মুচকি হাসি দেখা যাচ্ছে রৌশনের। হয়তো কিছু একটা ভেবে হাসি পাচ্ছে ওর, কিন্তু কথাটা মনেই রাখল রৌশন, প্রকাশ করল না। সুভা মাথা উঁচু করে রৌশনের দিকে তাকাতেই রৌশনের হাসিটা ওর নজর কাড়ে। অবাক দৃষ্টি নিয়ে তাকায় সুভা রৌশনের দিকে। রৌশনের ঠোঁটে হাসি খুব কমই দেখা যায়, তাই এই মুহূর্তটা যেন একদম রেয়ার সুভার কাছে। অবাক ভাবমূর্তি নিয়ে জিজ্ঞাসা করে সুভা, রৌশন, আপনি হাসছেন? সুভার কথাটা কানে আসতেই সাথে সাথে রৌশন আবারও তার গোমরা ফেস মোড অন করে নেয় আর বলে উঠে, কই না তো। ভুল দেখেছ তুমি।
আর পার্টির দায়িত্ব তোমার, তাই নীলের পছন্দ অনুযায়ী সবকিছু করা তোমার কাজ। আমাকে এ বিষয়ে একদম ডিস্টার্ব করবে না। কথাটা এক নাগারে বলেই রৌশন হনহনিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। শুভা এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ও নিশ্চয়ই চোখে ভুল দেখেনি, কিন্তু কি এমন কথা ভেবে রৌশনের মুখে হাসি ফুটল সেটা ভাবতে লাগল শুভা। এইদিকে কলেজের সামনে গাড়ি থামিয়ে রেখেছে ওহি। বাইরে বের হচ্ছে না ও। ভয় হচ্ছে ওহির যদি আভি আশেপাশে থাকে তারও বের হতেই ওকে ধরে ফেলে। এই ভয় গাড়ি থেকে বের হওয়ার সাহসটুকু পাচ্ছে না বেচারি। বাসা থেকেও বের হওয়ার সময় আশেপাশে দেখে লুকিয়ে বের হয়েছে ও। আজ যেন ওহি স্পষ্ট বুঝতে পারছে কেউ যদি স্টক করে কেমন অনুভূতি হয়। এতদিন ও আভির সাথে লুকোচুরি খেলে ওর পিছু করেছে, আর আজ আভি এই কাজটা করছে। ওহি টাইম চেক করে ক্লাসের সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। তাই বাইরে ভালো করে চোখ বুলিয়ে বের হওয়ার জন্য দরজা খুলতে নিলেই হঠাৎ পাশের সিটের দরজা খুলে আভি ভেতরে বসে পড়ে। ওহি পুরো শকড। আভি আচমকা কোথা থেকে আসল, আর এসেই কিভাবে ওর গাড়ি খুঁজে পেল। আজ ওহি অন্য গাড়ি নিয়ে বের হয়েছে যেন আভি ওকে চিনতে না পারে, কিন্তু এতেও লাভ হল না। সেই ওকে খুঁজেই নিল আভি। গুড মর্নিং। ওহির দিকে তাকিয়ে বড় একটা হাসি নিয়ে বলল আভি। ওহি কি বলবে ভেবে পাচ্ছে না। ও এমনিতেই আভিকে দেখে ভয়ে জড়সড় হয়ে আছে। তার উপর আভির হাসি যেন ওকে এবার কাঁদিয়েই দিবে। ওহি নিজের ভয়টা আড়াল করে সাহসী ভাব নিয়ে আভির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে খুঁজে বের করলেন কিভাবে? আভি হেসে গাড়ির দরজা লক করে দুহাত বুকে গুজে সিটে হেলান দিয়ে আরামে বসে বলতে শুরু করে, আমি আভি রায়জাদা, আমার ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড বলতে কিছুই নেই। ওহি আভির কথায় কপাল কুঁচকে বলে, কোথা থেকে কিনেছেন এমন ফালতু ডিকশনারি? কিনিনি, বরং তোমার বাবার কেবিন থেকেই চুরিট করেছি। সাথে সাথে পাল্টা উত্তর দিল আভি। ওহি আভির কথা শুনে নাক ফুলিয়ে রেগে বলে, এত বড় হয়ে পিচ্ছি একটা মেয়ের পিছুট করতে লজ্জা হয় না? আভি ওহির কথায় ওর দিকে এগিয়ে আঙ্গুল তুলে ওহির কপালে টোকা দিয়ে বলে, পিচ্ছি হয়ে এত বড় একটা ছেলের পিছু করতে তোমার লজ্জা হয়নি? আপনি জানেন না আমার বাবাকে? হুমকি স্বরে বলে ওহি। আভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, ঢাকা ব্রাঞ্চের সিবিআই হেড, আই নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আভির এমন বেপরোয়া কথা শুনে আর কিছু বলার জন্য শব্দ খুঁজে পায় না ওহি। সত্যিই আভিকে শব্দের মাধ্যমে হারানো খুব কঠিন। সব কথার পাল্টা জবাব ওর ঠোঁটে আগে থেকেই এসে থাকে। অন্যদিকে রৌশন অফিসের পার্কিং লটে গাড়ি থামায়। গাড়ি থেকে নামতেই হুড়মুড়িয়ে একজন ওর গাড়ির সামনে চলে আসে। রৌশন কিছুটা আশ্চর্য হয় লোকটাকে দেখে। রৌশন ভালো করে পর্যবেক্ষণ করে লোকটাকে, কিন্তু কিছু ভেবে উঠার আগেই আচমকা ঘটনাচক্রে লোকটা পেছনে থেকে চাকুর মতো একটা ধারালো হাতিয়ার বের করে রৌশনের উপর হামলা করে বসে। হঠাৎ পরিস্থিতি এমন হয়ে গেল যেন রৌশন ভাবারও সময় পায়নি। লোকটা রৌশনের একদম নিকটে, আর তার হাতের চাকুটা থেকে রৌশনের রক্ত চুইয়ে পড়ছে। রৌশন রক্তিম দৃষ্টি নিয়ে তাকিয়ে তার দিকে, হয়তো লোকটি তার পরিচিত কেউ। আর তার কাছ থেকে এমন কিছু মোটেও আশা করেনি রৌশন। লোকটার হাতসহ পুরো শরীর কাঁপছে, চোখে মুখে ভয়ঙ্কর ধরনের ভয়ের ছাপ। অপরাধবোধ কাজ করছে তার দৃষ্টিতে। অয়ন দূর থেকে ঘটনাটা দেখেই দৌড়ে আসে। কাপা কাপা হাত থেকে চাকুটা নিচে পড়ে গেল লোকটার। এক কদম দু কদম করে লোকটি পেছাতে পেছাতে দৌড় দেয়। অয়ন দৌড়ে রৌশনের সামনে আসে, যেখানে রৌশন এখনো বিস্ময় দৃষ্টি নিয়ে লোকটির যাওয়ার পানে তাকিয়ে আছে। ওর পেট থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, কিন্তু সেখানে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। বসো, আর ইউ ওকে? ওহ গড, এটা অয়ন ঘাবড়ে আছে।
ও লোকটার পিছু করার জন্য যেতে নিলেই রৌশন তাকে থামায়। ডোন্ট। অয়নের হাত ধরে আটকায় রৌশন। লেট হিম গো, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে রৌশন। কিন্তু বসো। অয়ন আর কিছু বলবে তার আগেই রৌশন নিচে বসে পড়ে। শরীরে শক্তি যেন ফুরিয়ে আসছে। দাঁড়িয়ে থাকতে পারছে না আর বেশিক্ষণ। অয়ন দ্রুত সামলায় রৌশনকে। আশেপাশে কোনো মানুষ নেই। অবশ্য পার্কিংয়ে কোনো মানুষ না থাকাটাই স্বাভাবিক। অয়ন নিজের ফোন বের করে গার্ডদের ডাকায়। রৌশন পড়ে থাকা চাকুটা তুলে নেয়। চাকুটা ওর পরিচিত। ওর আর বুঝতে বাকি রয়নি যে কার কথায় লোকটি ওর উপর হামলা করেছে। কপালে ব্যান্ডেজ করা শেষ করে কিছু সময়ের জন্য অপূর্বকে রেস্ট করতে বলে বের হয় ডক্টর। কিন্তু ক্লিনিকের মতো একটা জায়গায় শুয়ে রেস্ট করার আইডিয়াটা যেন একদমই পছন্দ হলো না অপূর্বর। মাথায় তেমন একটা আঘাত পড়েনি। কপালটা শুধু হালকা ফেটে রক্ত বের হয়েছিল। আসলে বলতে গেলে অপূর্ব ভালোই বুঝতে পারে কতটুকু জোরে আঘাত করলে কতটুকু ক্ষতি হবে। তাই সে অনুযায়ী নিজের উপর আঘাত করে ও, কারণ আজকে এমন ঘটনা প্রথম ঘটেনি, বরং অরহর প্রায় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে অপূর্ব। হয়তো নিজের সাথে নয়তো অন্যের সাথে। বিষয়টা হাস্যকর হলেও সত্য যে অপূর্ব নিজের জিত হাসিল করার জন্য যে কোনো কদম উঠাতে পারে। এমনকি নিজেকে সেটার জন্য আহত করতেও পিছপা হয় না ও। ডক্টর চলে যেতেই উঠে বসে অপূর্ব। সাইড টেবিল থেকে ফোনটা তুলে উঠে দাঁড়ায় ও। জুতো পরে কেবিন থেকে বেরিয়ে আসে। কিছুটা দূর আসতেই একটা কেবিনের সামনে অয়নকে দেখতে পেয়ে থমকে যায় ও। চিন্তিত অয়ন কেবিনের বাইরে পায়চারি করছে। ওকে এখানে দেখে অপূর্ব কিছুটা অবাক হয়। কিন্তু সাথে সাথেই আড়ালে লুকিয়ে পড়ে ও। রৌশন রায়জাদার রাইট হ্যান্ড উপস অ্যাসিস্ট্যান্ট অয়ন না এটা? অপূর্ব আবারও অয়নের দিকে তাকিয়ে ভালো করে নিশ্চিত হয়। তারপর আবার লুকিয়ে পড়ে। ইয়াহ, এ তো সেই। কিন্তু ও এখানে কেন? অপূর্ব দূর থেকেই অয়নের উপর নজরদারি করতে শুরু করে। এর মধ্যেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসে। অয়ন হন্তদন্ত হয়ে ডক্টরকে ঘিরে ধরে বলতে শুরু করে, ডক্টর বসের অবস্থা কেমন? উনি ঠিক আছেন তো? ডক্টর মাথা নাড়িয়ে অয়নকে আশ্বস্ত করে বলতে শুরু করে, মিস্টার রায়জাদা এখন আউট অফ ডেঞ্জার আছেন। ডোন্ট ওয়ারি। ছুরির আঘাত একদম সাইডে লাগার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি, কিন্তু রক্ত প্রচুর গেছে। উনি বিপদমুক্ত থাকলেও রক্ত যাওয়ার ফলে অনেক দুর্বল হয়ে পড়েছেন। তাই উনাকে ব্লাড চড়াতে হবে। চড়াতে হবে? তাহলে আপনি অপেক্ষা করছেন কিসের? ডু ইট রাইট আওয়ে। বিচলিত হয়ে বলল অয়ন। কিছুক্ষণ ভেবে বলতে শুরু করেন, ডাক্তার সাহেব, মিস্টার রায়জাদার ব্লাড গ্রুপটা অনেক রেয়ার, আর এই মুহূর্তে আমাদের ক্লিনিকে সেটা এভেলেবল নেই। কিন্তু আমরা অন্য ক্লিনিকে যোগাযোগ করেছি, তারা খুব শীঘ্রই পাঠাচ্ছে ব্লাড। আপনি শান্ত হয়ে বসুন। অয়নকে বুঝিয়ে সুঝিয়ে ডাক্তার সাহেব চলে আসেন। অপূর্ব আড়াল থেকে তাদের সব কথাই শুনতে পায়। ওর বুঝতে বাকি নেই যে রওশনের কিছু একটা হয়েছে যার ফলে ও হসপিটালে অ্যাডমিট। অপূর্ব দ্রুত ডাক্তারের পিছু যায় তাকে কিছু জিজ্ঞেস করার জন্য। তখনই একজন নার্স এসে পড়ে। সে ডাক্তার সাহেবকে জানায় যে যেই হসপিটাল থেকে ব্লাড আনার কথা ছিল তারা কল করে জানিয়েছে কিছু কারণবশত তারা ব্লাড পাঠাতে পারবে না। তার কথা শুনে ডাক্তার সাহেব বিপাকে পড়ে যান। শেষ মুহূর্তে এখন কোথা থেকে ব্লাড অ্যারেঞ্জ করবে ভেবে পাচ্ছে না সে। অপূর্ব পেছনে থেকে তাদের সব কথাই শুনতে পায়। রওশনের ব্লাড গ্রুপ কি সেটাও জানতে পারে ও। বিষয়টা বেশ সময় নিয়ে ভাবে অপূর্ব। ফোনটা হাতে ঘুরাতে ঘুরাতে বিড়বিড় করে বলতে শুরু করে, হেল্প করব? কি করব না? করব। কি করব না? করব। কি করব? ফোনটা ঘোরানো বন্ধ করে দেয় ও।
ঠোঁটে হালকা সরু মুচকি হাসি টেনে পেছনে থেকে ডাক্তারের উদ্দেশ্য বলে উঠে, ও আমি ব্লাড দিতে চাই। অপূর্বর কথা কানে যেতেই ডাক্তার সাহেব পেছনে ফিরে তাকান। অপূর্ব বড় একটা হাসি দিয়ে ডক্টরের সামনে এসে দাঁড়িয়ে বলে, রওশন রায়জাদাকে ব্লাড আমি দিতে চাই। ডাক্তার সাহেব অপূর্বর কপালের ব্যান্ডেজের দিকে লক্ষ্য করে বলতে শুরু করেন, সরি বাট আপনি ব্লাড দিতে পারবেন না। আপনি নিজেই আহত, আর আপনার শরীর থেকে এমনিতেই অনেক ব্লাড গেছে। কিন্তু আমি দিতে চাই, স্পষ্ট ভাষায় বলল অপূর্ব। ওর এমন ব্যবহারে ডাক্তার সাহেব বিরক্ত হলেন। অপূর্বকে বোঝানোর জন্য ঠান্ডাভাবে বললেন, দেখুন এটা নিয়মের বাইরে। বোঝার চেষ্টা করুন। নিয়ম তৈরি করাই হয় ভাঙ্গার জন্য। আমি যেহেতু বলেছি ব্লাড আমি দিব তো আমিই দিব। অপূর্ব নিজের কথায় একদম স্ট্রিক্ট হয়ে থাকে। ডাক্তার সাহেব হাজারটা বুঝিয়েও ব্যর্থ হন। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলেন, তিনি আপনি রওশন রায়জাদার কি হন যে তাকে ব্লাড দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছেন? অপূর্ব হেসে বলে, আমি রওশন রায়জাদার কেউ নই। না বন্ধু না শত্রু। তাহলে অযথা তার জন্য এত চিন্তা আর কেয়ারের কারণ কি? প্রশ্ন করলেন ডাক্তার। অপূর্ব শেখাওয়াত ফ্রিতে কিছুই করে না। না কারো চিন্তা আর না কারো কেয়ার। আমি রওশন রায়জাদার হেল্প এজন্য করছি কারণ তার কাছে আমাকে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু আছে। অপূর্বর অদ্ভুত কথার মানে কিছুই বুঝতে পারে না ডাক্তার, কিন্তু তার কথায় এতটুকু স্পষ্ট যে কোনো এক কারণেই সে রওশনের প্রতি এতটা সহানুভূতি প্রকাশ করছে। হয়তো এর পেছনে তার নিজের ব্যক্তিগত কোনো মতলব লুকিয়ে আছে। এইদিকে ওহি কিছুক্ষণ আগেই কলেজে ঢুকেছে। ওকে বেশ কিছুক্ষণ ভয় দেখিয়েছে আভি। অনেক ভালো জব্দ করতে পেরেছে ওহিকেও। ক্লাসের সময় হয়ে যাওয়ায় ওকে যেতে দিয়েছে আভি, কারণ ও চায়নি ওর জন্য ওহির ক্লাস মিস হোক। এত কিছুর পর ওহি আর কখনো ওর পিছু করবে না এতটুকু সিউর হয়েছে আভি। ও এটাই চাইছিল যে ওহি ওর পিছু না করে। যদিও ওহির মুখ থেকে এই সত্যটা বের করতে পারেনি আভি যে ওহি কেন ওকে ফলো করছিল, কিন্তু ভবিষ্যতে যে ও এমনটা আর করবে না এতটুকু নিশ্চিত হয়েছে ও। অন্যদিকে নীলের জন্মদিনের জন্য খুব সুন্দর করে বাড়ি ডেকোরেট করেছে শুভা। রোবোটিক থিমে সবকিছু করেছে ও। লিভিং রুমটা পুরো রোবটল্যান্ডে পরিণত হয়েছে। নীল সিঁড়ির উপর দাঁড়িয়ে দেখছে শুভাকে। ওর মন খারাপ, কিন্তু কেন সেটা অজানা। ও খুব মনোযোগ সহকারে পুরো বাড়িটা দেখছে, শুভাকে দেখছে, বাড়ির দেয়ালে ঝুলতে থাকার ছবিগুলো দেখছে। শুভা ওর জন্য কত পরিশ্রম করছে সেটাও দেখছে। কিন্তু আজ নীলের চোখে সে প্রফুল্লতা দেখা যাচ্ছে না যেটা সব সময় থাকে। মনে হচ্ছে ওর মনের ভেতর অনেক কিছু চলছে যা ও প্রকাশ করতে চেয়েও পারছে না। কাজ করতে করতে শুভার দৃষ্টি যায় নীলের দিকে। একা দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। শুভা আলতো পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নীলের পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর আচমকা ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলতে শুরু করে, বার্থডে বয় একা একা দাঁড়িয়ে কি করছে? কিছু না তো। পেছনে ফিরে স্মিথ হেসে বলল নীল। তাহলে মুড অফ কেন তোমার? নীলের গাল টেনে বলল শুভা। কই না তো, আমার মুড একদমই অফ না। হালকা হাসল নীল, তারপর চারপাশে চোখ বুলিয়ে বলল, রওশন ব্রো এখনো আসেনি? কখন আসবে? আমিও সেটাই ভাবছি, ফোনও করেছি বাট রিসিভ করছে না। তুমি চিন্তা করো না, হয়তো জ্যামে আটকে গেছে। এসে পড়বে টাইম মতো। নীলকে আশ্বস্ত করে বলে শুভা। আই মিস হিম। গোমরা মুখ করে বলল নীল। মি টু। আনমনে কথাটা বলে চুপ করে যায় শুভা। শুভা খেয়াল করে যে নীলের মন খারাপ হচ্ছে, তাই কথা ঘুরিয়ে বলতে শুরু করে, ও নীল দেখ টাইম হয়ে যাচ্ছে, গেস্টরা চলে আসবে। তুমি গিয়ে রেডি হয়ে আসো চটজলদি, আমি তোমার রওশন ব্রোকে ফোন দিয়ে বলছি তাড়াতাড়ি আসতে।
বলবো নীল তাকে অনেক মিস করছে। ঠিক আছে না? ওকে। নীল শুভার কথা মেনে মাথা নাড়িয়ে তার রুমে চলে যায়। নীল যেতেই শুভা রওশনের ফোনে কল দেয়, কিন্তু এবারও কল রিসিভ হচ্ছে না। ও অয়নের নাম্বারেও কল করে, কিন্তু সেও রিসিভ করছে না কল। রওশন কোথায়? কলও ধরছে না। টাইম হয়ে যাচ্ছে তো। আই হোপ রওশন সময় মতো চলে আসবেন। মেহমানরা সব হাজির রায়জাদা মেনশনে। মেহমান বলতে বেশ কিছু সংখ্যক বাচ্চারা। নীলের বয়সী সবাই। রওশন কয়েকটা এনজিও পরিচালনা করে, তার মধ্যে রয়েছে একটা অরফানেজ। সেখানকার সব বাচ্চারাই এসেছে। রওশন নীলের জন্য বাচ্চাগুলোকে আনিয়েছে যেন নীল একা অনুভব না করে। বাকি এদের ছাড়া আউটসাইডার কেউই নেই এইখানে। বাড়ি ভর্তি হইচই, এদের মধ্যে নীল একপাশের সোফায় চুপটি করে বসে আছে। টাইসেল এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, আর আভি বাচ্চাদের সামলাতে। শুভা দরজার সামনে দাঁড়িয়ে আছে, হাতের ফোনটা দিয়ে বারবার কল করছে রওশনকে। কিন্তু আগের মতোই কল রিসিভ হচ্ছে না। সারাদিন পেরিয়ে গেছে, এখন সময় 9টার বেশি। সেই সন্ধ্যা থেকে নীলকে বুঝিয়ে রাখছে শুভা যে রওশন এসে পড়বে সময় মতো। কিন্তু এখন যেন ওর নিজেরই চিন্তা হচ্ছে। রওশন কখনো এমন খামখেয়ালি করে না, তাও আবার এত গুরুত্বপূর্ণ একটা দিনে। ও বলে বেরিয়েছিল যে মিটিং শেষ করে নীলের জন্য গিফট নিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে, কিন্তু এখন রাত। অরফ্যানেজের বাচ্চাদেরও পাঠানোর সময় হয়ে গেছে। কেয়ারটেকার বারবার এসে বলছে দ্রুত অনুষ্ঠান শেষ করতে বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু রওশনকে ছাড়া নীল কেক কাটবে না, আর নাওকে ছাড়া কেক কাটা সম্ভব। নীলের জন্য খারাপ লাগছে ওর, আজ বেচারার জন্মদিন, কিন্তু এই দিনটাও হাসিখুশিভাবে পালন করতে পারছে না। শুভা হতাশা মাখা দৃষ্টি নিয়ে নীলের দিকে তাকায়। আভিও তখন থেকেই নীলের মন খারাপের দিকটা খেয়াল করছে। আভি শুভাকে ইশারায় আশ্বস্ত করে যে ও নীলকে দেখছে। সাথে সাথেই ও নীলের পাশে এসে বসে পড়ে। ওর মন ভালো করানোর জন্য এটা সেটা বলতে শুরু করে। আভির সমস্ত চেষ্টা এখন নীলের মন ভালো করার দিকে। শুভার চিন্তা যেন প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। মনের মধ্যে অদ্ভুত ভয় নাড়া দিচ্ছে। বুকের ভেতরের টিপটিপ কম্পন যেন সেকেন্ড সেকেন্ড বাড়ছে। ডান হাতটা বুকের বা পাশে শক্ত করে চেপে ধরে শুভা, নিজেকে আশ্বস্ত করার জন্য বিড়বিড় করে বলতে শুরু করে, কিচ্ছু হয়নি শুভা, সবকিছু ঠিক আছে। খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। ডোন্ট থিঙ্ক নেগেটিভ থিং। রওশন ঠিক আছেন, হি ইজ ফাইন। একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে আবারও রওশনের ফোনে কল করে শুভা, কিন্তু তখনই গাড়ির শব্দ কানে আসে ওর। দ্রুত বাইরে চলে আসে শুভা। রওশন গাড়ি থেকে নামছে, ওকে দেখেই যেন মনের মধ্যে বড় একটা স্বস্তি অনুভব হচ্ছে। আটকে থাকা নিঃশ্বাস যেন আবারও স্বাভাবিক গতি ধারণ করেছে। কিন্তু রওশনকে দেখে কিছুটা বিস্মিত হয় ও। কারণ রওশনকে দেখতে অন্যরকম লাগছে শুভার কাছে। মুখখানা কেমন যেন শুষ্ক, শরীরে দুর্বলতা, চোখ জোড়া লাল। এমনটা দেখতে কখনোই লাগেনি রওশনকে। অয়ন গাড়ি থেকে বেরিয়ে রওশনের পাশে দাঁড়ায়। ও সুনিশ্চিত করছে যে রওশন ঠিকমতো হাঁটতে পারে। নিজের শীতল দৃষ্টি উঁচিয়ে রওশন তাকায় শুভার দিকে। চোখ ভর্তি ক্লান্তি ওর। শুভা ঠোঁটে মুচকি হাসি টেনে এগিয়ে আসে রওশনের দিকে। শুভার চোখজোড়া জানান দিচ্ছে তার দীর্ঘ অপেক্ষার। ধীর পায়ে রওশনের সামনে দাঁড়িয়ে ভাঙ্গা স্বরে জিজ্ঞেস করে শুভা, রওশন কোথায় ছিলেন আপনি? আমি আপনার ফোনে সেই বিকেল থেকে অগণিত কল দিচ্ছি, আপনি রিসিভও করেননি। কোথায় আছেন জানিয়ে একটা মেসেজও করেননি। আপনার কোনো আইডিয়া আছে কতটা টেনশনে ছিলাম আমি? আপনি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারেন?
আচ্ছা ঠিক আছে, আমার জন্য না, কিন্তু নীলের জন্য তো একটু ভাবা উচিত ছিল আপনার। বাচ্চা ছেলেটা আপনার অপেক্ষায় এখনো কেক না কেটে মন খারাপ করে বসে আছে। আপনি। শুভা বিরতিহীনভাবে নিজের মনে জমে থাকা প্রশ্নগুলো তীরের গতিতে ছুটছে রৌশনের উপর। কিন্তু রৌশন চুপ করে আছে, ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে ও শুভার দিকে। জমে থাকা রাগটুকু শব্দ দ্বারা প্রকাশ করতে পেরে যেন কিছুটা শান্ত হয় শুভা। সবশেষে অভিমানী স্বরে বলে, ও আপনি সত্যিই নিষ্ঠুর, প্রচুর নিষ্ঠুর, হার্টলেস, হৃদয়হীন। আপনি। হঠাৎ ঠোঁটে ঠান্ডা আঙুলের স্পর্শ পেতেই চুপ করে যায় শুভা। কথাগুলো গলা অবধি এসে আটকে যায় ওর। চোখ জোড়া বিস্ময় বড় বড় হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য যেন নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে শুভা। শুভার বিরতিহীন কথা বন্ধ করার জন্য আঙুল দিয়ে শুভার ঠোঁট চেপে ধরে রৌশন। আর ভাবান্তর ভাবেই সাথে সাথেই চুপ করে যায় ও। রৌশন এক কদম এগোলো শুভার দিকে, তারপর লো ভয়ে যে তাকে শান্ত করার জন্য বলল, টেক আ ব্রিথ শুভা। টু বি কন্টিনিউড।